সতীনের মেয়ে হবে শুনে আমি সবচেয়ে বেশি খুশি হই। যেই মেয়ের কারণে আজকে আমার মেয়ে অবহেলার শিকার, সেই মেয়ের বিচার আল্লাহ এভাবেই করবেন। কিন্তু আমার শাশুড়ি অনেক বেশি রাগ হয়ে যায় যখন জানতে পারে যে মেয়েটার ছেলে জন্ম দেওয়ার কথা সেই মেয়েটাও মেয়ে জন্ম দিবে। বাড়িতে ফেরার পর থেকে আমার শাশুড়ির মুখের দিকে তাকানো যাচ্ছিল না, তার মুখ এতটাই কুৎসিত করে রাখে। আমার স্বামী তো বাসায় এসে আমার সতীনের সাথে ঝগড়ার পর ঝগড়া করেই যাচ্ছে। শুধু যে সেই দিন তাই নয়, যেদিন থেকে জানতে পারে যে বাচ্চাটা তার না, সেই দিন থেকেই তাদের মধ্যে টুকটাক ঝগড়া থাকে। কিন্তু আমার সামনে পড়লেই তারা চুপ হয়ে যেত, আমাকে কখনো বুঝতে দিত না যে বাচ্চাটা আমার স্বামীর না। আমার শাশুড়ির কথায় আমার স্বামী চলতো। এই দিক দিয়ে আমার ননদ তো এসে আমার কাছে সবকিছু বলে দেয়। ঘরের পরিস্থিতি খুবই বাজে হয়ে যাচ্ছিল, বারবার ঝগড়াঝাটি, রান্না বান্না সবকিছু বন্ধ। মানে এমন একটা অবস্থা ছিল যে কেউ খেয়েছে কিনা সেই খোঁজটাও কেউ রাখতো না, যে যার মতো চলতো। একদিন রাতে আমার স্বামী আমার ঘরে আসে, আমি আমার মেয়েকে নিয়ে শুয়ে পড়েছিলাম, বলতে গেলে ঘুমিয়ে গিয়েছিলাম। দরজায় যখন টোকা পড়ে তখন আমি যেয়ে দরজা খুলি। তার টোকা দেওয়ার স্টাইলেই বুঝে গেছিলাম যে আমার স্বামী এসেছে। তখন আনুমানিক রাত 1টা বাজে। আমার স্বামী আমার ঘরে এসে আমার বিছানার উপর বসে, তারপর আমাকে বলে, একটু আমার কাছে এসে বসবা? আমি যাব কি যাব না ভাবছিলাম, কারণ এতদিন সে আমার কাছে আসেনি। তার প্রতি একটা ক্ষোভ ছিল, ঘৃণাও ছিল বলা চলে। কারণ যে নিজের সন্তানকে ফেলে অন্যের পাপকে নিয়ে বাঁচতে চায়, অন্যের পাপকে নিজের নাম দিতে চায়, সেই মানুষের কাছে আমি কিভাবে যাব? তাও মনকে পাথর বানিয়ে 1 পা 2 পা করে তার সামনে যাই, যেয়ে তার পাশে বসি। সে আমার হাত দুটো ধরে আমাকে বলে, আমাকে ক্ষমা করে দাও, অনেক বড় জুলুম তোমার উপর করছি, সাথে আমাদের বাচ্চার উপরও। আমাকে একটু সময় দাও, আমি সবকিছু ঠিক করে ফেলবো। আমি মিলিকে ডিভোর্স দিয়ে দিব, তারপর আমরা আবারও আগের মতো করে বাঁচবো। আমি শুধু তার চোখের দিকে তাকিয়েছিলাম, চোখ ভর্তি পানি ছিল। মনে হচ্ছিল চোখের পাপড়ি ফেললেই পানিগুলো টপ করে গড়িয়ে পড়বে। আমি তাকে অনেক ভালোবাসতাম, যে কারণে সে আমার সংসারে সতীন আনার পরও আমি তার সংসার ছেড়ে যাইনি। তার ঘরে অবহেলার পাত্র হয়েই রয়েছিলাম। তার কান্না আমি আর দেখতে পারছিলাম না। তারপর আমি তাকে জড়িয়ে ধরে আমিও কান্না শুরু করলাম। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললাম, তুমি আমার সুখের সংসার নষ্ট করছো, আমার বাচ্চাটাকে এতদিন বাবার আদর থেকে বঞ্চিত রাখছো। আমি তোমাকে কিভাবে মাফ করে দিই বলো? সে আমাকে বলে যে আমাকে একটু সময় দাও, আমি সবকিছু ঠিক করে ফেলবো, আমাদের বাচ্চাটাকে নিয়ে আমরা ভালোভাবে বাঁচবো। ওই টাইমটাতে আমার ননদের একটা চিৎকার কানে আসে। দৌড়ে যাই, দেখি আমার ননদের রুমে নেই। যে দেখি সে মিলির ঘরে, মিলির হাত কেটে নিচে পড়ে আছে। সম্ভবত সে আত্মহত্যা করার চেষ্টা করেছে। সে নাকি আমার ননদকে ফোন দিয়ে বলেছে একটু আমার ঘরে আসবে। তারপর আমার ননদ যায়, যাওয়ার পরে দেখে মিলি তার বাম হাত কেটে রক্তাক্ত অবস্থায় বিছানার উপর শুয়ে আছে। মেয়েটা যেহেতু গর্ভবতী ছিল তাই তাকে এভাবে ফেলে রাখা সম্ভব ছিল না। যদিও আমার তার প্রতি অনেক ঘৃণা ছিল, কিন্তু আমি আমার স্বামীকে তার শার্ট খামচে ধরে বলি যে এখন অ্যাম্বুলেন্স ডাকো, মেয়েটাকে হাসপাতালে নিতে হবে। আমার শাশুড়িও দৌড়ে আসে, দৌড়ে এসে বলে রাগ দেখিয়ে যে মরুক হারামের বাচ্চা, এই হারামের বাচ্চা আমার সংসারটাকে নষ্ট করে দিল। আমি মনে করি এখানে ওই মেয়েটার দোষ কম, আমার শাশুড়ির দোষ বেশি। সে যদি একসেপ্ট না করতো তাহলে আমার স্বামী এই ভুলটা করতো না, আর মেয়েটাও এত সাহস পেত না। কিন্তু এত কিছুর মধ্যে তো আমি এই পাপটা করতে পারি না, একটা গর্ভবতী মহিলাকে এভাবে ফেলে রাখতে পারি না। আমি আমার স্বামীকে অনুরোধ করে বলি তাকে যেন হসপিটালে নিয়ে যায়। আমার স্বামী আমার কথা রাখতে পাশের বাড়ি থেকে অটোরিকশা নিয়ে আসে। আমাদের বাসার পাশেই অটোরিকশাওয়ালা ছিল, মানে যে অটোটা দিয়ে আমরা মাঝে মধ্যে এখানে সেখানে যেতাম, পাশের প্রতিবেশী ছিল আর কি, অটো চালাতো। এই রাতের 1টা বাজে ওই ছেলেটাকে উঠিয়ে তারপর ওকে নিয়ে আমরা হাসপাতালে যাই। হাসপাতাল থেকে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বাসায় নিয়ে আসি। হসপিটাল থেকে যদিও বারবার বলছিল যে মেয়েটা কেন আত্মহত্যা করতে চাইছে, এটা পুলিশ কেস, যেহেতু মেয়েটা গর্ভবতী। আমরা অনেক কিছু করে অনেক চেষ্টার পর তাকে নিয়ে বাড়িতে ফিরি, কোনো ঝামেলা হতে দেই না। বাসায় আসার পর থেকে আমি আমার স্বামীর থেকে দূরত্ব বজায় রাখি। আমার স্বামী বারবার চায় আমার ঘরে আসতে, আমার স্বামী বারবার চায় আমার সাথে কথা বলতে, কিন্তু আমি নিজে থেকে তার থেকে দূরত্ব বজায় রাখি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ানকে সাহারা নামের একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছিলাম। যে মেয়েটি মেয়ে জন্ম দেওয়ার কারণে তার স্বামী দ্বিতীয় বিয়ে করে, তার শাশুড়ির কাছ থেকে অবহেলার শিকার হয়, এমনকি বাচ্চা মেয়েটা পর্যন্ত বাবার আদর থেকে বঞ্চিত থাকে। এই বাস্তব জীবনের গল্পটির 4র্থ পর্ব আপনাদের